আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি নটরডেম, হলিক্রস সহ অন্যান্য কলেজ অ্যাডমিশনের বিগত বছরের প্রশ্ন ও সমাধান। আজকে আমরা 2022 সালে আসা নটরডেম ও হলিক্রসের প্রশ্ন সমাধান করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, 60 কেজি ওজনের একজন লোক 5 কিলোমিটার ঢালু বেয়ে 2 কিলোমিটার উচ্চতার একটি পাহাড়ে উঠলে কত কাজ সম্পন্ন হয়? তো আমাদেরকে দেওয়া আছে যে একটি লোক, তার ওজন দেওয়া আছে কত, ভর দেওয়া আছে কত, 60 কেজি। আচ্ছা, এবং সে কত উচ্চতায় উঠছে? হাইট দেওয়া আছে আমার 2 কিলোমিটার এবং ঢালুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 কিলোমিটার। তো আমরা জানি অভিকর্ষের বিরুদ্ধে যদি আমাদেরকে কাজ করতে হয় তাহলে আমাদের লম্ব দূরত্বটা নিতে হয়। তাহলে এই যে লম্ব দূরত্বটা কত দেওয়া আছে আমাদের এখানে আমাদের লম্ব দূরত্বটা দেওয়া আছে হলো 2 কিলোমিটার আর এটা দেওয়া আছে 5 কিলোমিটার। তাহলে আমাদেরকে নিতে হবে কোনটা? এই লম্ব দূরত্বটা। তাহলে আমরা জানি কাজের সূত্র হলো W সমান mgh। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসায় দিই তাহলে আমরা পাচ্ছি 60 ইন্টু 9.8 ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3, কারণ আমরা কিলোমিটারকে অবশ্যই আমাদের মিটারে নিতে হবে। তাহলে কত আসছে? আমাদের ভ্যালুটা আসলো 1176000 এবং একক হবে জুল। তাহলে এটাই হলো আমাদের প্রথম প্রশ্নের সমাধান। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন বলছে 600 জুল বৈদ্যুতিক শক্তির একটি মোটরে 36 নিউটন ওজনের বস্তু 10 মিটার উচ্চতায় উঠানো হলে মোটরটির কর্মদক্ষতা কত? তাহলে আমাদেরকে আগে মোটরের কৃত কাজ বের করতে হবে। তাহলে আমরা জানি যে মোটরের ক্ষেত্রে কৃত কাজ W সমান সমান F ইন্টু F টাইমস X বা H। তাহলে W ইকুয়ালস টু কত আসবে? 36 গুণন 10 সমান সমান 360 জুল। এবং মোটরটির নেট ক্ষমতা দেওয়া, টোটাল ক্ষমতা দেওয়া 600 জুল। তাহলে কর্মদক্ষতার ফর্মুলাতে যদি আমরা বসাই দিই যে কৃত কাজ বাই মোট ক্ষমতা ইন্টু 100%, তাহলে আমরা পাচ্ছি 360 ডিভাইডেড বাই 600 ইন্টু 100%, যেটা আমাদের আসছে 60%। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, তৃতীয় প্রশ্ন বলছে 3600 জুল শক্তি দিয়ে কোনো 32 নিউটন ওজনের বস্তুকে 10 মিটার উচ্চতায় তুললে কর্মদক্ষতা কত? ঠিক আগের প্রশ্নটার মতোই, শুধুমাত্র মোট শক্তির পরিমাণটা চেঞ্জ করে দাও। তাহলে আমরা বলবো W সমান সমান F টাইমস X। এখানে F হচ্ছে 32 এবং X হচ্ছে 10। তাহলে কত আসছে? 320 জুল। আর টোটাল W কত দেওয়া আছে? 3600 জুল। তাহলে আমাদের কর্মদক্ষতার ফর্মুলা হলো কৃত কাজ বাই মোট কাজ। তাহলে কৃত কাজ হলো 320 এবং মোট কাজ হলো 3600 জুল ইন্টু 100। তাহলে এটা আমাদের দাঁড়ায় 8.88%। আচ্ছা, পরের প্রশ্ন, একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 10 মিটার, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 10% হলে ঘনকের আয়তন পরিমাপে
আপেক্ষিক ত্রুটি কত? আচ্ছা, তাহলে আমরা দেওয়া আছে দৈর্ঘ্য 100 মিটার এবং দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 10%। তাহলে অ্যাকচুয়াল দৈর্ঘ্যের ভ্যালুটা হবে প্লাস মাইনাস এত ইন্টু 10% সমান সমান 100 প্লাস মাইনাস ইন্টু 10/100। তাহলে 100 প্লাস মাইনাস 10। তাহলে L1 অর্থাৎ ছোটটা আসবে হলো 90 মিটার এবং বড়টা হলো 110 মিটার। এখন আমরা জানি এই আয়তন পরিমাপের ক্ষেত্রে আমরা যদি ছোটটা নিয়ে আয়তন পরিমাপ করি, ছোট দৈর্ঘ্যটা নিয়ে, তাহলে আমার আসবে ওই কিউব, যেটার ভ্যালু 729,000। হ্যাঁ, এটা হলো আমার V1। আর L2 এর জন্য যখন আমরা V2 নিব, V2 এর জন্য আসবে হলো 110 এর কিউব, তার মানে 133,1,000। এখন এই দুইটার মধ্যে কোনটা বড়? দেখাই যাচ্ছে আমাদের V2 টা বড়। V2 টা যেহেতু বড়, তার মানে আমাদের এই আপেক্ষিক ত্রুটি V2 থেকে হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটা একটু মুছে দিই। তাহলে এইখানে আমরা আমাদের সমাধানটা লিখতে পারি যে আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি হবে, আমরা ডেল্টা ভি দিয়ে লিখি। ডেল্টা ভি আমার কত আসছে? ডেল্টা ভি বাই ভি হচ্ছে 133,1,000 মাইনাস 100 এর কিউব, তাহলে 100 কিউব ডিভাইডেড বাই 0 কিউব। তাহলে এটা করলে আমাদের কত আসবে? এবং এখানে অবশ্যই পার্সেন্টেজে নিতে হবে, কারণ আমাদেরকে শতকরা আপেক্ষিক ত্রুটি যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা এটাকে 100%-এ নিয়ে নিই। তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 33.1%। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। একটি উড়োজাহাজ থেকে 400 কিলোমিটার দূরে অবস্থিত চট্টগ্রামে 100 মিটার পার সেকেন্ড বেগে যায়। মানে একটি উড়োজাহাজ ঢাকা থেকে 400 কিলোমিটার দূরে অবস্থিত চট্টগ্রামে 100 মিটার পার সেকেন্ড বেগে যায় এবং 40 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। উড়োজাহাজটির গড় বেগ কত? আচ্ছা, এখন গড় বেগের কনসেপ্টটা কি? গড় বেগ মূলত বোঝায় মোট দূরত্ব ডিভাইডেড বাই পয়েন্ট। ঠিক আছে, তাহলে গড় বেগ হচ্ছে মোট দূরত্ব বাই মোট। আচ্ছা, তাহলে আমাদের মোট দূরত্ব কত আসছে? মোট দূরত্ব বা 2s, কারণ উড়োজাহাজটি গিয়ে আবার ফিরে এসেছে, তাহলে 2s সমান সমান কত আসবে? 400 ইন্টু 2 সমান সমান 800 কিলোমিটার। এটাকে অবশ্যই নিতে হবে মিটার। ঠিক আছে, তাহলে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এখন আমাদেরকে বলা হয়েছে মোট সময় বের করতে। তাহলে মোট সময় যাওয়ার ক্ষেত্রে লিখব
যাওয়ার ক্ষেত্রে E1 সমান সমান 400 into 10 to the power 3 divided by 100, তাহলে আসলো 4000 সেকেন্ড। এবং আসার ক্ষেত্রে E2 সমান সমান আসবে 400 into 10 to the power 3 divided by 40, তাহলে আসবে 10,000 সেকেন্ড। তাহলে আমাদের মোট গড় বেগ আসবে, গড় বেগ E বার ইকুয়ালস টু আসবে, মোট দূরত্ব হলো 8 into 10 to the power 5, মোট সময় 14,000 সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি আমাদের আসবে 57.142 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো আমরা আমাদের পরের প্রবলেমে আসি। পরের প্রবলেমে বলছে হলো কোনো মাধ্যমে দুটি কম্পাঙ্ক 480 হার্জ আর 680 হার্জ, এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 1 মিটার হলে শব্দের বেগ কত? তাহলে আমাদেরকে দেওয়া আছে যে আমাদেরকে দেওয়া আছে λ1 মাইনাস λ2 সমান সমান 1 মিটার। λ1 কেন বড়? কারণ এটার ফ্রিকোয়েন্সি কম। আমরা জানি v সমান সমান f ল্যামডা, এটা একটা মাধ্যমে এই ভিটা কনস্ট্যান্ট হয়। যেহেতু এই ভিটা কনস্ট্যান্ট হয় তাহলে ল্যামডা যত বড় হবে f তত কম হবে, আবার f যত বড় হবে ল্যামডা তত কম হবে। এই কারণে যেহেতু f1 কম, তাই আমাদের λ1 বড় এবং λ2 ছোট। তাহলে λ1 মাইনাস λ2 এটা আমাদের দিয়েছে হচ্ছে 1 মিটার। আচ্ছা, এখন আমাদেরকে বলছে যে দুইটার ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি কোনো মাধ্যমে যেহেতু v কনস্ট্যান্ট থাকে তাহলে v1 সমান সমান v2 এবং v1 কে লিখতে পারি f1 λ1, v2 কে লিখতে পারি f2 λ2। তাহলে 480 ইন্টু λ1 ইকুয়ালস টু 680 ইন্টু λ2, রাইট? আচ্ছা, এখন এইখান থেকে আমরা কি লিখতে পারি? এই জায়গা থেকে এখান থেকে আমরা লিখতে পারি যে 480 λ1 কে লিখতে পারি 1 প্লাস λ2, তাই না? 1 প্লাস λ2, তাহলে 680 λ2। যদি ভাঙাই লিখি 480 প্লাস 480 λ2 ইকুয়ালস টু 680 λ2। তাহলে আমার আসতেছে 200 λ2 ইকুয়ালস টু 480। তাহলে λ2 এর ভ্যালু কত আসলো? 0.4 মিটার। এখন λ2 এর ভ্যালু পেয়ে গেলে আমাকে বলছে যে শব্দের বেগ কত। তাহলে আমরা যে কোনো একটাই, অর্থাৎ এটাই বসায় দিতে পারি, v ইকুয়ালস টু f ল্যামডা। f এর ভ্যালু 680, যেহেতু এটা λ2 এবং λ2 হলো 2.4। গুণ করলে কত আসে? 632 মিটার পার সেকেন্ড। এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্নে দেওয়া আছে
এমন একটি দর্পণ যেখানে বিবর্ধনের মান 1-এর বেশি পাওয়া সম্ভব। দর্পণটির ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার এবং একটি বস্তুকে 15 সেন্টিমিটার দূরে রাখলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? তো আমরা জানি দর্পণের ক্ষেত্রে একটি সূত্র 1/u প্লাস 1/v সমান সমান 1/f। এখানে আমার কি কি দেওয়া আছে? আমার দেওয়া আছে u দেওয়া আছে, f দেওয়া আছে, আমার জাস্ট v টা বের করতে হবে। তাহলে 1/u দেওয়া আছে হলো 15, সরি u হচ্ছে 15 প্লাস 1/v ইকুয়ালস টু 1/10। তাহলে আমরা পাচ্ছি 1/v ইকুয়ালস টু 1/10 মাইনাস 1/15। সো 1/v এর ভ্যালুটা কত আসছে? 1/v এর ভ্যালু 1/30। তাহলে 1/30, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি সুতরাং v সমান সমান 30 সেন্টিমিটার। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, তাহলে পরবর্তী প্রশ্ন। এখানে বলা আছে m1 ও m2 ভরের দুইটি বস্তু একই সময়ে যথাক্রমে h1 ও h2 উচ্চতা থেকে মুক্তভাবে পড়তে দিলে তাদের পতনকালের অনুপাত কত হবে? এখন আমরা গ্যালিলিও সূত্র হতে জানি যে একই উচ্চতা থেকে যদি দুইটি বস্তুকে ফেলা হয় তাহলে তাদের গতির উপর তাদের ভরের কোনো প্রভাব পড়ে না। তার মানে আমাদের যে m1 আর m2 দেওয়া আছে এটা আমাদের আসলে কোনো কাজের না। আমাদের কি বলছে এই h1 আর h2 দুইটা উচ্চতার অনুপাত এবং তাদের পতনকালের অনুপাত বের করতে। এখন গ্যালিলিও তৃতীয় সূত্র হতে আমরা কি জানি? h1 বাই h2 সমান সমান t1 স্কয়ার বাই t2 স্কয়ার। তাহলে তাদের পতনকালের অনুপাত হচ্ছে t1 বাই t2 সমান সমান রুট ওভার h1 ডিভাইডেড বাই h2। এটাই আমার অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্নে আমার বলা আছে প্রধান স্কেল পার্ট 5 মিলিমিটার, ভার্নিয়ার সমপতন 16 এবং প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান হলে মোট দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে আমাদের এখানে বলছে প্রধান স্কেল পার্ট অর্থাৎ এল সমান সমান 5 মিলিমিটার এবং ভার্নিয়ার সমপতন বলেছে 16। আর এখন আমাদেরকে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করতে হবে। আমরা কি জানি? ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে প্রধান স্কেলের 1 ভাগ ভার্নিয়ার স্কেলের 1 ভাগের কত বেশি, তাই না? এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ 1 মিলিমিটার, তার মানে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্টটা মিলিমিটার এককে আসবে। আর প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান, তাহলে প্রধান স্কেলের 1 ঘর ভার্নিয়ার স্কেলের কত ঘরের সমান হবে? 20 ঘরের সমান। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট আমার কত আসছে? ভার্নিয়ার কনস্ট্যান্ট আমার আসলো 1/20, 0.055 মিলিমিটার। ওকে, তাহলে আমাদের মূল পার্ট কত আসবে? L প্লাস VC টাইমস V। এখানে যেহেতু আমাকে ইরোড দেওয়া নাই তাহলে আমার ইরোডটা আসছে না। তাহলে 5 প্লাস 0.05 ইন্টু 16, 8 মিলিমিটার। ঠিক আছে, এটাই হলো আমার ফাইনাল অ্যান্সার। আচ্ছা, 12 নম্বর প্রশ্নে আমাদের বলছে পি ও কিউ মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 300 ও 340, এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.2 মিটার।
কিউ মাধ্যমে 50টি কম্পনে শব্দ কত দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখার হচ্ছে, আমাকে বলছে শব্দের বেগ, কিন্তু স্পেসিফিক করে দেয় নাই আমার এটা ফ্রিকোয়েন্সি কত। তাহলে আমরা ধরে নিচ্ছি একই শব্দের বেগ হলে এর ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন আরেকটা জিনিস, এখানে আমাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.2, তার মানে ল্যামডা মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0.2। এখন ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 না ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1, এখানে কোনটা হবে? এটা বের করার জন্য আমরা এই বেগগুলোর দিকে তাকাবো। আমরা জানি ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট হলে যদি ল্যামডা বড় হয় তাহলে বেগ বেশি হবে। এখানে 300 যেহেতু ছোট, তার মানে অবশ্যই ল্যামডা 1 ছোট এবং ল্যামডা 2 বড়, তাই না? তাহলে ল্যামডা 2 কে লেখা যায় 0.2 প্লাস ল্যামডা 1, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা আমাদের জানা যে ইকুয়েশন v সমান f ল্যামডা, এখানে আমাদের দুইটা ভ্যালুই বসায় দিই। সমান f এবং v2 সমান সমান f ল্যামডা 2। তাহলে f সমান কত আসছে? 340 বাই ল্যামডা 2 অবশ্যই। এখন আমরা কি জানি, দুইটাই যেহেতু সমান, তাহলে 300 বাই ল্যামডা 1 অবশ্যই 340 বাই ল্যামডা 2 এর সমান হবে। ল্যামডা 2 এর ভ্যালু কত আমরা এক্ষুনি বের করেছি, সেটা হলো 0.2 প্লাস ল্যামডা 1। তাহলে আমরা এখানে এই ভ্যালুটাই লিখে দিই, ল্যামডা 1 প্লাস 0.2। তাহলে এখান থেকে আমরা ল্যামডা 1 এর ভ্যালু কত পাবো? ল্যামডা 1 এর ভ্যালু পাবো 1.5 মিটার, ঠিক আছে? তাহলে ল্যামডা 1 এর ভ্যালু পেলাম 1.5 মিটার। তাহলে ল্যামডা 2 কত হবে? এটার চেয়ে 0.2 বেশি, তার মানে 0.2 প্লাস 1.5 সমান সমান 1.7 মিটার। এখন আমাকে বলেছে কিউ মাধ্যমে 50টি কম্পনে শব্দ কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমার ভি কত হচ্ছে? ভি আসছে 340 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফ্রিকোয়েন্সি আমি জানি না, ফ্রিকোয়েন্সিটা আমাকে বের করতে হবে, কারণ কম্পনের সাথে ফ্রিকোয়েন্সির সরাসরি সম্পর্ক আছে। তাহলে ভি সমান, আমরা ফ্রিকোয়েন্সি সমান জানি ভি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি পাচ্ছি 200 হার্জ, রাইট? 200 হার্জ। তাহলে আমাদের বলছে 50টি কম্পনে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে 50টি কম্পনে অতিক্রান্ত দূরত্ব 50টি কম্পনে অতিক্রান্ত হবে এস সমান সমান, একটা জিনিস জানি, সেটা হলো একটি পূর্ণ কম্পনে, অর্থাৎ এইখান থেকে এইখানে একটি পূর্ণ কম্পনে ল্যামডা দূরত্ব অতিক্রম হয়, তাই না? ল্যামডা। তাহলে 50টি কম্পনে কত দূরত্ব অতিক্রম হবে ইন্টু ল্যামডা 2 সমান সমান 50 ইন্টু 1.7 মিটার।
মিটার। এটাই আমার ফাইনাল অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলেছে বাতাসে দুইটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে 50 সেন্টিমিটার এবং 70 সেন্টিমিটার। প্রথমটির কম্পাঙ্ক 350 হার্জ হলে দ্বিতীয়টির কম্পাঙ্ক কত? আচ্ছা, বাতাসে দুইটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, এখন বাতাসে আমরা জানি বাতাসের শব্দের বেগ ধ্রুব থাকে, তবে অবশ্যই নির্দিষ্ট টেম্পারেচার হতে হবে, অর্থাৎ নির্দিষ্ট টেম্পারেচারে বাতাসে শব্দের বেগ ধ্রুব থাকে। তাহলে আমরা এখানে বলতে পারি তাহলে v1 সমান সমান v2। এখন প্রথমটা v1 কে লিখতে পারি f1 lambda 1 সমান সমান v2 কে লিখতে পারি f2 lambda 2। f1 দিছে 350, lambda 1 দিছে 50, f2 আমি বের করব, lambda 2 দিছে 70। তাহলে f2 কত আসছে? 350 গুণ 50 ডিভাইডেড বাই 70। এটাই আমার ফাইনাল অ্যান্সার। এরপর গতির অঙ্ক। একটি ব্যক্তি পশ্চিম দিকে 4 সেকেন্ডে 3/2 বেগে এবং উত্তর দিকে 6 সেকেন্ডে 4/3 বেগে গিয়েছে। আচ্ছা, মোট দ্রুতি কত? এখানে মূলত প্রশ্নে বলতে যাচ্ছে যে একজন ব্যক্তি, এটা তার স্টার্টিং পয়েন্ট, এখান থেকে পশ্চিম দিকে অর্থাৎ ওয়েস্টের দিকে সে 4 সেকেন্ড ধরে 1.5 বেগে গেছে, মানে 3/2 বেগে গেছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত সে গেছে u সমান 1.5 বা 3/2 এবং টাইম হচ্ছে 4 সেকেন্ড। এরপর এখান থেকে সে উত্তর দিকে অর্থাৎ এই দিকে সে 6 সেকেন্ড ধরে গেছে, 6 সেকেন্ড এবং u সমান 4/3। আমাকে বলছে মোট দ্রুতি কত। এখন আমরা কি জানি মোট দ্রুতি এটাকে অনেক সময় গড় বেগও বলে, গড় বেগ। এটা সমান সমান আসে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, তাই না? মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এখন দূরত্ব কিভাবে বের করব? দূরত্ব হচ্ছে অবশ্যই দূরত্ব বের করতে হবে, সরল না। এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। তাহলে মোট দূরত্বের ক্ষেত্রে আমি বলতে পারি s সমান সমান প্রথমে সে গেছে 3/2 বেগে 4 সেকেন্ড ধরে, তার মানে s সমান vt প্লাস 6 সেকেন্ড ধরে 4/3 বেগে। তাহলে এটা হলো তার মোট দূরত্ব। ইউনিট। তাহলে আর মোট সময় t 4 যোগ 6। তাহলে তার গড় দ্রুতি বা মোট দ্রুতি হবে 14/10 সমান 1। এটাই আমার ফাইনাল আনসার। স্ক্রু গজে দৈর্ঘ্য দেওয়া আছে 7.28 mm, পিচ দেওয়া হচ্ছে 0.5 mm, লঘিষ্ঠ গণন 0.1 mm। স্ক্রু গজ কতবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করেছে? আচ্ছা, স্ক্রু গজ পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করেছে এটা এভাবে লিখতে হবে আমাকে। এখন পিচ অর্থ কি? আমাকে পিচটা জানতে হবে। পিচ মানে কি?
পিচ মানে হলো স্ক্রু গজ সম্পূর্ণ একবার ঘুরলে কতটুকু দৈর্ঘ্য সামনে আগায়। ঠিক আছে, পিচ মানে কি, সম্পূর্ণ একবার ঘুরলে কতটুকু সামনে আগায়। তাহলে পিচ আমরা বলতে পারি কি, এই যে পিচ, পিচ আমরা বলতে পারি যে একবার ননে এল তাই না, সামনে কত দেওয়া আছে 0.5। তার মানে আমি বলতে পারি যে এই স্ক্রু ওয়াচটা যদি একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে 0.5 মিলিমিটার সামনে আগায়, রাইট? আর লঘিষ্ঠ গণন হচ্ছে 0.1। আচ্ছা, লঘিষ্ঠ গণন আমার লাগবে না, আমি ঐকিক নিয়মেই এটা বের করে ফেলতে পারবো। আমি বলবো যে 0.5 mm অগ্রসর হয় একবার রাইট। তাহলে 1 mm অগ্রসর হয় 5 বার পূর্ণ ঘূর্ণনে এবং 7.28 mm অগ্রসর হয় 7.28 ডিভাইডেড বাই 0.5 বার তাহলে এখানে ভ্যালুটা আসছে হলো 7.28 ডিভাইডেড বাই 0.5। কিন্তু আমাকে পূর্ণ ঘূর্ণন বের করতে বলছে, তাহলে আমি রাউন্ড আপ করে বলবো অলমোস্ট 14। তাহলে আমার ফাইনাল অ্যান্সার হলো 14।